শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য আলোচনা করো। একই সঙ্গে শিখনের উপাদানগুলি কি কি? ওয়ান প্লাস 4 প্লাস 2, মোটামুটি এরকম। শিখনের তত্ত্ব, পরের কোয়েশ্চেন, শিখনের তত্ত্বগুলি কি কি নাম করো। নেক্সট কোয়েশ্চেন, অনুবর্তন বলতে কি বোঝো? প্রাচীন অনুবর্তন বলতে কি বোঝো? প্যাভলভের পরীক্ষা অবলম্বনে আলোচনা করো। প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি কি কি এবং শিক্ষামূলক তাৎপর্য কি কি? সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং বলতে কি বোঝো? সক্রিয় অনুবর্তনের পরীক্ষা এবং বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ নীতি সম্বন্ধে আলোচনা করো। শিক্ষামূলক তাৎপর্য আলোচনা করো। এগুলো সবই 7 মার্কসের কোয়েশ্চেন, প্রত্যেকটাই 7 মার্কসের কোয়েশ্চেন, পার্ট কোয়েশ্চেন হিসাবে আসবে। সবটার মধ্যেই অল্প করে পরীক্ষা বলে নিতে হবে, গুরুত্বপূর্ণ নীতি বলে নিতে হবে এবং শিক্ষামূলক তাৎপর্য বলে নিতে হবে। যখন আমি বোঝাবো দেখতে পাবে। গুরুত্বপূর্ণ নীতি এবং শিক্ষামূলক তাৎপর্য আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন লেখো, প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের পার্থক্য নিরূপণ করো। এটা পুরোটাই 7 মার্কসের আসবে। ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য নিরূপণ করো। নেক্সট কোয়েশ্চেন, পর্যবেক্ষণমূলক শিখন বলতে কি বোঝো? এই তত্ত্বের মূল বক্তব্য আলোচনা করো। পর্যবেক্ষণমূলক শিখন বলতে কি বোঝো? এর মূল বক্তব্য আলোচনা করো। পর্যবেক্ষণমূলক শিখনের বৈশিষ্ট্য, প্রয়োগ ও সমালোচনার সম্বন্ধে যা জানো লেখো। প্রয়োগ ও সমালোচনা সম্বন্ধে যা জানো লেখো। অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো? কোহলারের পরীক্ষা ও তার মূল বক্তব্য সম্বন্ধে যা জানো লেখো। এটা 4 মার্কস। ও মূল বক্তব্য সম্বন্ধে যা জানো লেখো। এটা 4 মার্কসের আসবে। তারপরের যেগুলো বলবো, সুপ্ত শিখন বলতে কি বোঝো? নেক্সট, মৌখিক শিখন বা ভার্বাল লার্নিং বলতে কি বোঝো?
দক্ষতা শিখন বলতে কি বোঝো? একই সঙ্গে দক্ষতা শিখনের পর্যায়গুলি কি কি? দক্ষতা শিখন বলতে কি বোঝো? দক্ষতা শিখনের পর্যায়গুলি কি কি? ঠিক আছে, এরপরে শিখনের স্থানান্তর বা শিখন সঞ্চালন, ব্র্যাকেটে লিখতে পারো ট্রান্সফার অফ লার্নিং বলতে কি বোঝো? শিখন স্থানান্তরের বিভিন্ন কারণ বা তত্ত্ব আলোচনা করো। শিখন স্থানান্তরের বিভিন্ন তত্ত্ব বা কারণ বা ব্যাখ্যা আলোচনা করো। নেক্সট হচ্ছে শিখনের শর্তগুলি আলোচনা করো। শিখনের শর্তগুলি আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। শিখনগত অক্ষমতা, শিখনগত অক্ষমতা, লার্নিং ডিসএবিলিটি, লার্নিং ডিসএবিলিটি এলডি বলি আমরা, বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য, কারণ ও প্রকারভেদ আলোচনা করো। বৈশিষ্ট্য, কারণ, প্রকারভেদ আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, ডিসলেক্সিয়া সম্বন্ধে যা জানো লেখো। ডিসগ্রাফিয়া সম্বন্ধে যা জানো লেখো। ডিসপ্র্যাক্সিয়া সম্বন্ধে যা জানো লেখো। ডিসক্যালকুলিয়া সম্বন্ধে যা জানো লেখো। হ্যাঁ, তোমরা একটা কোয়েশ্চেন এভাবে লেখো তাহলে, ডিসলেক্সিয়া অবলিক ডিসগ্রাফিয়া অবলিক ডিসপ্র্যাক্সিয়া অবলিক ডিসক্যালকুলিয়া সম্বন্ধে যা জানো লেখো। মানে এদের প্রত্যেকের একটা কনসেপ্ট লিখবো, সংজ্ঞা জানবো আমরা, এবং এদের বৈশিষ্ট্য, এদের লক্ষণ, এদের কারণ, এদের ব্যবস্থাপনা সবটা জানবো। সেই জন্য এক ধরনের টিকা প্রবন্ধ এক একজনের ওপরে আমরা সেইভাবে বারবার করে না লিখে জাস্ট 1 2 3 4 করে এদের নামগুলো লিখে সম্বন্ধে যা জানো লেখো। তো এই পড়বো আমরা লার্নিং চ্যাপ্টারে। কেমন? ডেফিনিশন অফ লার্নিং, শিখনের সংজ্ঞা। শিখনের সংজ্ঞা দিতে গিয়ে যদি আমরা কেউ এরকম বলি, তোদের জিজ্ঞাসা করি যে শিখন কাকে বলে, লার্নিং কাকে বলে, তো ন্যাচারালি আমরা এটা উত্তর পাবো যে হ্যাঁ, আমরা যেটা পারছি, শিখছি, তো তাতে কি হচ্ছে। ওরমভাবে ডিফাইন করা যাবে না। সাইকোলজিস্টরা খুব সুন্দর করে লার্নিংকে ডিফাইন করেছেন। কীরকম? শিখন হলো আচরণের পরিবর্তনের প্রক্রিয়া। কীরকম ব্যাপারটা? আজকে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, ধরে নাও তোমরা ম্যাঙ্গো মানে জানো না, তোমরা নার্সারি স্টুডেন্ট, একদম শুরু করছো, ম্যাঙ্গো মানে জানো না। এবার তোমরা কি করবে? যে আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি ম্যাঙ্গো মানে কি, ছবি ছবি এঁকে দেখালাম, তোমরা ওটা বলতে পারছো না। তো আমি আজকে তোমাদের ওটা পড়ালাম, যে ম্যাঙ্গো এঁকে দিলাম, লিখে দিলাম, শেখালাম, সব কিছু করলাম। তো তোমরা ভালো করে ওটা জানলে, বাড়িতে গিয়ে রিহার্স করলে, মানে প্র্যাকটিস করলে, মা করালো। পরের দিন যখন আমি জিজ্ঞাসা করলাম যে লার্নিং, তোমরা ম্যাঙ্গো মানে এটা ম্যাঙ্গো মানে কি, বা ছবিটা দেখিয়ে জিজ্ঞাসা করলাম, তখন কিন্তু তোমরা হ্যাঁ পারবো বলে হাত তুললে এবং বলতে পারলে। কালকে যেটা বলেছিলে পারছি না, আজকে সেটা বললে হ্যাঁ পারছি। তাহলে কি হলো? বিহেভিয়ারাল চেঞ্জ। পারছি না, ছোট বাচ্চারা যখন বলে না পারছি না, পরের দিন এসে বলবে হ্যাঁ পারছি, তাহলে সেটা বিহেভিয়ারাল চেঞ্জ হলো কি না? আচরণের পরিবর্তন। তো ঠিক সেরকম যা কিছু আমরা শিখছি, মানে দ্যাট ইজ
আমাদের আচরণের পরিবর্তন হচ্ছে, সবটাই, যে কোনো কিছু, সেটা পড়াশুনো হতে পারে, সেটা নাচ গান হতে পারে, ছবি আঁকা হতে পারে, রান্নাবান্না হতে পারে, গাড়ি চালানো হতে পারে, যা কিছু। তো লার্নিং ইজ দ্য প্রসেস of changing behavior, alter behavior or modify behavior। সেটাও শিখন হলো আচরণের পরিবর্তনের প্রক্রিয়া এবং সেটিকে আরো কিছু সংশোধন করা, আরো কিছু বিশেষিত করার প্রক্রিয়া থ্রু ট্রেনিং অ্যান্ড এক্সপেরিয়েন্সেস। হ্যাঁ, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার মাধ্যমে। তাহলে অতীত অভিজ্ঞতার ফলে এবং প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তির আচরণের পরিবর্তন এবং বিশেষায়নের প্রক্রিয়াকে বলা হয় লার্নিং। কালকে যেটা তুমি না পারছি না বলতে, আজকে তুমি যখন হ্যাঁ পারছি করে ফেলছো জিনিসটা। কালকে তুমি ভাত রান্না করতে পারতে না, আজকে তুমি পারছো, তার মানে তুমি ভাত রাঁধতে শিখে গেছো। সব কিছুই, কালকে আমি স্কুটি চালাতে পারতাম না, আমি ট্রেনিং নিলাম 7 দিন, আমি 7 দিন বাদে স্কুটি চালিয়ে চলে এলাম, দ্যাট ইজ মাই আচরণের যে পরিবর্তন হলো, আমি শিখেছি। এবং অনেক জিনিস আরও ভালো করে পারা, আরও ভালো করে আরও বিশেষিত করে পারা, বা কোনো জিনিস আমি ভুল করতাম সেটাকে সংশোধন করে নিয়ে, আমি জানতাম না সে জায়গাটা, আমার অভিজ্ঞতা হলো, শিখলাম, আমি সংশোধন করে নিলাম, দ্যাট ইজ অলসো লার্নিং। হ্যাঁ, অবশ্যই একটা প্রগতিশীল দিক থাকবে। প্রগতিশীল দিক, আমরা অনেক ভুল জিনিসও শিখি যেটা ক্ষতিকর নিজের জন্য, সমাজের জন্য, সেগুলো কিন্তু শিখনে ধরা হবে না, লার্নিংয়ে ধরা হবে প্রগতিশীল পরিবর্তন, উন্নত মানের পরিবর্তন। প্রোগ্রেসিভ লার্নিং অলওয়েজ দেয়ার। তুমি যদি একটা খারাপ নেল বাইটিং করা শিখে যাও, আজ অবধি করতে না, কালকে থেকে শিখে গেলে, সেটাও আচরণের পরিবর্তন হলো, বাট সেটা কিন্তু লার্নিং নয়। সেটা যেহেতু প্রগতিশীল নয়, সেটা তোমাকে উপকৃত করছে না, তোমাকে কোথাও ফেসিলিটেট করছে না, বা সমাজকে কোথাও উন্নত মানের করছে না। এরকম আরও অনেক বড়দের, তোমাদের যাদের অ্যাডিকশান, বাজে অ্যাডিকশানের দিকে চলে যাচ্ছে, সেটাও তো আচরণের পরিবর্তন, বাট না, সেটা প্রগতিশীল নয় বলে সেটাকে আমরা লার্নিং ধরবো না। হলো, ডেফিনেশন ইজ দেয়ার, ক্রো অ্যান্ড ক্রো আছেন অনেকেরই, লার্নিংয়ের ডেফিনেশন রয়েছে, সেগুলো আমরা মুখস্থ করবো, কিন্তু মূল ডেফিনেশন, মূল সংজ্ঞা যেটা দাঁড়ালো, শিখন হলো ব্যক্তির আচরণের পরিবর্তনের প্রক্রিয়া, সংশোধনের প্রক্রিয়া, বিশেষিত করার প্রক্রিয়া, অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের মাধ্যমে। হলো, এবার আমরা চলে আসছি বৈশিষ্ট্য। শিখন হচ্ছে প্রক্রিয়া, ফলশ্রুতি নয়। শিখন একটি প্রক্রিয়া, চলবে, কন্টিনিউয়াস প্রসেস। শিখন কিন্তু নট আ প্রোডাক্ট হিসাবে দাঁড়িয়ে গেল না জিনিসটা। যতদিন বাঁচি ততদিন শিখি, এটা প্রবাদ আছে। তার মানে হচ্ছে যে আমরা প্রত্যেকে সারা জীবন কিছু না কিছু শিখতে থাকবো। পড়াশোনা একটা সময় হয়তো ওইভাবে স্কুল কলেজের পড়াশোনা একটা সময় আমরা হয়তো স্থগিত করে দেব, কিন্তু কিছু না কিছু শিখবো, রোজকার অভিজ্ঞতা হবে মানেই আমাদের অনেক কিছু শেখার ব্যাপার থাকবে। এই যে যারা বয়স্ক মানুষ, তারা মিডিয়ার অনেক কিছু শিখছে, সেটাও তাদের শেখা। আমরা প্রত্যেকে এআই শিখছি, এআই এর অনেক কিছু শিখছি, সেগুলোও শেখা। সেগুলো আমরা যদি ভালো কাজে লাগাচ্ছি তাহলে নিশ্চয়ই সেটা শেখা হচ্ছে। তো এইভাবে এটা কিন্তু প্রোডাক্ট নয়, এটা অবশ্যই একটা প্রক্রিয়া। শিক্ষণ ধারাবাহিক প্রক্রিয়া, অবশ্যই এক্ষেত্রেও আমরা বলবো শিক্ষণ ধারাবাহিক প্রক্রিয়া। শিক্ষণের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ দরকার এবং অভিজ্ঞতা দরকার। প্রশিক্ষণও তো এক ধরনের অভিজ্ঞতা, এই যে তুমি কিছু না কিছু ট্রেনিং নিচ্ছ, এটাও তো এক্সপেরিয়েন্স। অবশ্যই যা কিছু শিখছি, অনলাইন শিখি, অফলাইন শিখি, অবশ্যই প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার প্রয়োজন। শিক্ষণের জন্য কিছু কিছু উপাদান প্রয়োজন, যেটা পরবর্তীকালে আমরা শর্ত হিসাবেও পাবো। শিক্ষণের উপাদান কি কি? শিক্ষণের জন্য কিন্তু মোটিভেশন, প্রেরণা দরকার। আমার যদি প্রেরণা না থাকে, মোটিভেশন না থাকে, তাহলে কিন্তু আমরা জিনিসটা শিখতে পারবো না। মা জোর করে গানে ভর্তি করেছে, আমাকে রোজকার গানের ক্লাসে যেতে হবে, অ্যাটেন্ড করতে হবে, এবং আমাকে নিজেকে গলা সাধতে হবে,
যে 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 গানগুলো ম্যাডাম বা স্যার শিখিয়ে দিয়েছেন সেগুলো আমাকে প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে না আমি গানটা শিখতে পারবো। তাহলে কি দরকার? 1 নম্বর প্রেষণা দরকার, আরেকটা কি দরকার? পরিণমন, ম্যাচিওরিটি দরকার। এটাও একটা উপাদান। কীরকম? যে আমার যদি স্বতঃস্ফূর্ত একটা প্রচেষ্টা না থাকে, স্বতঃস্ফূর্ত প্রচেষ্টাই হচ্ছে আমাদের পরিণমন। হয়তো মা পৌঁছেও দিচ্ছে সব কিছু, কিন্তু আমাকে মনে মনে ভাবতে হচ্ছে আমাকে বাড়ি গিয়ে এই গানটা তুলতে হবে, এক্ষুনি একবার হারমোনিয়াম নিয়ে বসে করে ফেলবো, তবে কি আমি এটা পারবো। বা এই আজকে ম্যাম এটা লার্নিং পড়িয়েছে, সুতরাং আজকে আমি এই জায়গাটা বাড়ি গিয়ে একবার রিডিং পড়ে নেব। এই যে নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে যে চেতনা, সেটাকে আমরা পরিণমন বলি। ম্যাচিওরিটি থাকলে কিন্তু অনেক জিনিস শেখা যায়, অনেক ভালো জিনিস শেখা যায়। একটা সময় হাতে করে মা বাবা করিয়ে দিচ্ছে, কিন্তু একটা সময় পরে কিন্তু নিজের প্রচেষ্টা, নিজের পরিণমনের দ্বারা এটা করা সম্ভব। আর কি? সমস্যামূলক পরিস্থিতি, প্রবলেম সিচুয়েশন, অনেক সময় এটা আমাদের কাজে লাগে। ধরো এমন কিছু জিনিস আমরা ধরো পেরে উঠছিলাম না, কেউ প্রথম বছর 10 আগে, 8-10 বছর আগেও যখন অনলাইন পেমেন্ট শুরু হলো, অনলাইন ট্রানজ্যাকশন শুরু হলো, তারপর অনেক আগে এটিএম কার্ড এসেছে, তেমন করে ইউজ করছিলাম না। কিন্তু যখন প্রবলেম সিচুয়েশন, ডিমনিটাইজেশন শুরু হলো 16 সাল থেকে, তার 1-2 বছরের মধ্যেই আমরা প্রত্যেকে অনুভব করলাম যে হ্যাঁ, অনলাইন ট্রানজ্যাকশন আমাদের শিখে নেওয়াটা দরকার। ডিমনিটাইজেশনের পর থেকেই অনেক রকম দরকার কাজে। তারপরে করোনার সময় আমরা যেটা পৌঁছতে পারছিলাম না, বা আরও অনেক অসুবিধে ছিল, ধীরে ধীরে এখন কিন্তু দেখো প্রত্যেকেই আমরা সেই জায়গাটা শিখে ফেলেছি। কারণ সমস্যামূলক পরিস্থিতি, নইলে আমাদের ট্রানজ্যাকশন করাই, কিছু কেনাই মুশকিল হচ্ছিল, কিছু আনা নেওয়া করাই মুশকিল হচ্ছিল, কিছু না কিছু সমস্যা হচ্ছিল। তো তখন আমরা এই জিনিসটা, সমস্যামূলক পরিস্থিতি আমাদের কিন্তু এই অনলাইন ট্রানজ্যাকশনের ব্যাপারটা খুব ভালো করে শিখিয়ে দিয়েছে। হয়েছে? তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের বৈশিষ্ট্য মোটামুটি। এবার আমরা চলে আসবো তত্ত্বে। বিভিন্ন রকম তত্ত্ব আমরা পড়ব শিক্ষণের। যেরকম আমরা থর্নডাইকের, তোমাদের সিলেবাসে নেই হয়তো, থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরার, প্রচেষ্টা ও ভুলের শিক্ষণ পদ্ধতি, আমি দেখলাম না বইতে, নেই, কিন্তু পরবর্তীকাল এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি ছিল। ট্রাই করো এবং এরার করলেও তুমি ট্রাই করে যাও, করতে করতে তুমি শিখতে পারবে। এটা খুব সুন্দর একটা দরকারি পদ্ধতি ছিল। থর্নডাইকের হয়তো অনার্সে গিয়ে পড়বে, এইবারটা পড়ানো হলো না দেখছি, বইতে তো দেখছি না, ওয়েস্ট বেঙ্গলের বইতে আমি দেখতে পেলাম না। এটা আইএসসি সিবিএসসিদের পড়ানো হয়েছে বোধহয়। আচ্ছা, যাই হোক, তারপরে তোমরা পড়বে প্যাভলভের অনুবর্তন তত্ত্ব, প্রাচীন অনুবর্তন তত্ত্ব। এটাও হচ্ছে যে একটা দরকারি উদ্দীপক, তার প্রতিক্রিয়া তো হবে স্বাভাবিক, কিন্তু একটু অদরকারি উদ্দীপক ওই একই প্রতিক্রিয়া তৈরি করতে সক্ষম হবে অনুবর্তনের মাধ্যমে। আসবো ডিটেলসে। তারপরে আমরা অপারেন্ট অনুবর্তন দেখতে পাবো স্কিনারের। সেখানেও যদি তুমি কাউকে কোনো বেনিফিশিয়াল জায়গাটা দিতে পারো, রিওয়ার্ডের জায়গাটা দিতে পারো, তাহলে কিন্তু শেখাটা আরও তাড়াতাড়ি, তোমার আচরণ, বিহেভিয়ার অত্যন্ত সুন্দরভাবে, সুন্দর আচরণ তো আমরা তৈরি করতে পারি। এটা স্কিনার আমাদের শিখিয়েছেন। তারপরে আসবো আমরা জ্ঞানমূলক তত্ত্ব, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ, যেখানে কোহলার আমাদের শিখিয়েছেন। আরেকটা তত্ত্বে আসবো পর্যবেক্ষণমূলক শিক্ষণ তত্ত্ব, বান্ডুরার। আচ্ছা, এই কয়েকটা তত্ত্ব আমরা পড়ে নেব। তো প্রথমে আমরা যেহেতু আমাদের বইতে রয়েছে প্যাভলভ, তাহলে আগে প্যাভলভে চলে যাই। প্যাভলভের আজকে প্যাভলভ অবধি পড়ব আজকের ক্লাসে। প্যাভলভের তত্ত্বটি হলো এরকম। প্রথমে উনি খুব ক্ষুধার্ত এরকম একটা কুকুরকে নিয়ে পরীক্ষা করলেন। কীরকম? কুকুরটিকে খাবার দেওয়া হলো, সঙ্গে ঘন্টা বাজানো হলো। খাবারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ঘন্টাটা বাজানো হলো, এবং প্যাভলভ খেয়াল রাখলেন যে ওই খাবারটা দেওয়া হলো, তার সঙ্গে সঙ্গেই কিন্তু লালাক্ষরণ শুরু হলো কুকুরের। কিরকম জিনিসটা? খাদ্য
সেটা তো শর্তবিহীন উদ্দীপক, আনকন্ডিশনড স্টিমিউলাস। তার সঙ্গে ঘন্টা, সেটা শর্ত সাপেক্ষে উদ্দীপক। ঘন্টাটা দেওয়ার দরকার ছিল না, ওই খাদ্যটা যখন দেওয়া হচ্ছিল শর্তবিহীন উদ্দীপক, তাতেই তো লালাক্ষরণ হয়েছিল, সেটাও শর্তবিহীন প্রতিক্রিয়া। শর্তবিহীন উদ্দীপক হচ্ছে খাদ্য, লালাক্ষরণ হয়েছিল সেটা দেখে, সেটা শর্তবিহীন প্রতিক্রিয়া, আনকন্ডিশনড রেসপন্স। যখন খাওয়ারও দেওয়া হলো, বেলও বাজানো হলো, ঘন্টাও বাজানো হলো, ঘন্টাটা হচ্ছে শর্ত সাপেক্ষে। ওই যে বললাম অদরকারি, অদরকারি শর্ত সাপেক্ষে, জানি ওটার কিছু একটা করতে চলেছি, মানে প্যাভলভ ভাবছে আমি কিছু একটা করতে চলেছি, ওটা অদরকারি কিন্তু শর্ত সাপেক্ষে। সিএস, কন্ডিশনড স্টিমিউলাস। তো দুটোই একসঙ্গে দিচ্ছি, তাতে কি কুকুর তো ভাবছে আমাকে খাবার দেওয়া হচ্ছে, ওর প্রতিক্রিয়া হচ্ছে, ও তো খাবার দেখে প্রতিক্রিয়া করছে, তাই তখনও ওটা ইউসিআর। ইউসিআর মানে আনকন্ডিশনড রেসপন্স, লালাক্ষরণ হচ্ছে। এইবার এটা চালিয়ে যাওয়া হলো, খাদ্য ঘন্টা, এটা কন্টিনিউয়াস দেওয়া হলো, রোজ রোজ রোজ, 7 দিন 10 দিন হলো। তারপরে দেখা গেল একটা সময় খাবারটা না দিলেও শুধু ঘন্টা বাজালেই লালাক্ষরণ হচ্ছে। এই যে লালাক্ষরণটা হচ্ছে, এটা কি আর আনকন্ডিশনড হলো? হলো না, এটা কন্ডিশন রিফ্লেক্স, কন্ডিশন রেসপন্স হয়ে গেল। মানে নার্ভে চেঞ্জ চলে এলো, নিউরোলজিক্যাল চেঞ্জ চলে এলো। ভাবো, সালাইভেশন শুরু হচ্ছে শুধু ঘন্টা বাজালেই, ভাবতে পারো? বাট এটা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে অনেক কিছুতেই হয়েছে, ছোট্টবেলার থেকে। ছোট্টবেলার থেকে যখনই তুমি স্পেলিং মিস্টেক করতে, তখনই তোমাকে 10 বার করে, 20 বার করে, 100 বার করেও লেখানো হয়েছে। যেই 100 বার করে লেখানো হয়েছে, তুমি চাইলেও আর ভুল করতে পারবে না, তোমার হাতটা ওইভাবে ঘুরে যাবে। নার্ভে চেঞ্জ, একটা নিউরোলজিক্যাল কন্ডিশনিং হয়ে গেছে। তাহলে ইউসিএস প্লাস সিএস ইজ ইকুয়াল টু ইউসিআর, সেটা কন্টিনিউড হলে সিএস ইজ ইকুয়াল টু সিআর। বোঝা গেল? একটু যেরকমভাবে বললাম, শর্তবিহীন শর্ত সাপেক্ষে, দুটো উদ্দীপক, শর্তবিহীন প্রতিক্রিয়া। শর্তবিহীন খাদ্য, শর্ত সাপেক্ষে ঘন্টা, দুটো একসঙ্গে আসছে লালাক্ষরণ, শর্তবিহীন প্রতিক্রিয়া, সেটাও ইউসিআর। ওটা কন্টিনিউড হওয়ার পর শুধু ঘন্টা, দ্যাট ইজ সিএস, শর্তবিহীন, শর্ত সাপেক্ষে, শর্ত সাপেক্ষে, শর্তবিহীন নয়, শর্ত সাপেক্ষে সিএস, ঘন্টা হচ্ছে সিএস, কন্ডিশনড স্টিমিউলাস। এবার তার থেকে অনলি লালাক্ষরণ হচ্ছে, তখন সেটাও সিআর, কন্ডিশনড রিফ্লেক্স। রিফ্লেক্স যেটা স্পাইনাল কর্ডের কাজ, সেটাকেও নিউরোলজিক্যাল চেঞ্জ করে দিয়ে ওটাকে কন্ডিশন রিফ্লেক্স করে দেওয়া হলো। ওকে, এই জায়গাটা, এই যে তৈরি করলেন প্যাভলভ, পরীক্ষাটা বলা হলো, বলার পরে বৈশিষ্ট্য বা মূলনীতি কয়েকটা রয়েছে, সেগুলো কীরকম? এক্সটিংশন, অপানুবর্তন, নাম্বার 1। খাবারও দিচ্ছি, ঘন্টাও বাজাচ্ছি, হঠাৎ ঘন্টাই শুধু বাজাচ্ছি, খাবার আর দিচ্ছি না, করতে 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 কি হবে, একটা সময় পর এক্সটিংক্ট, মানে ওর লালাক্ষরণ বন্ধ হয়ে যাবে, এক্সটিংক্টেড হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কারণ অভ্যাস হয়ে গেছিল, কিন্তু খাবার ঘন্টাই বাজিয়ে যাচ্ছি রোজ রোজ, খাবার আর দিচ্ছি না, দেখতে 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 কুকুরের লালাক্ষরণ বন্ধ হয়ে গেল, অপানুবর্তন হয়ে গেল। অপানুবর্তন, অনুবর্তনের বিপরীত, আবার অভ্যাস চলে গেল। আমাদের যেটা হয়, ধর পুজোর সময়
বা কোনো অনেকটা দিন পড়াশুনো করলাম না, 2 মাস 3 মাসের ছুটি পেলাম, যেটা মাধ্যমিকের পরে 3 মাসের ছুটি পেয়েছিলি, যাতায়াত বন্ধ, মানে পড়তে যাচ্ছি না, স্কুল যাচ্ছি না, বাড়িতেও পড়তে বসছি না, এবং তারপরে যখন 11-এর প্রথম দিনগুলো স্কুল করা, কোচিং করা, বেশ কোচিং হয়তো কিছু কিছু শুরু হয়ে গেছিলো, তাহলেও একদম সবটা যখন এসে পড়লো, বাড়িতে পড়তে বসতে হচ্ছে, কী অসুবিধে, এক্সটিংক্টেড হয়ে গেছে তো অভ্যাস। যেটা মাধ্যমিক অবধি সুন্দর পড়তে যাওয়া, স্কুল যাওয়া, বাড়িতে পড়া, একটা নিয়ম করে ব্যাপারটা হচ্ছিল মোটের ওপর, সেটা এক্সটিংক্টেড হয়ে গেছিল, অভ্যাসটা চলে গেছিল। ওই যে আমরা কথায় কথায় বলি অভ্যাস চলে গেছে, আবার এটাও বলি অভ্যাস মানুষের দাস। কারণ সেকেন্ড প্রিন্সিপালে আসছি আমরা, স্পন্টানিয়াস রিকভারি, স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন। স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তনে প্যাভলভ যেটা করলেন, আবার দেওয়া শুরু করলেন, নাচিয়ে বেড়াচ্ছে কুকুরটাকে, আবারও খাবার দিচ্ছেন, আবারও ঘন্টা বাজাচ্ছেন। তাহলে আগে যেটা 10 দিন যদি লেগে থাকে সময় অভ্যাস তৈরিতে, এখন সেটা 3 দিনেই হয়ে যাবে। তো তোমাদের আগে যেটা বেশ প্রথম এটা অভ্যাস করতে সময় লেগেছিল, যখন আবার পড়তে শুরু করলে 1 মাসের মধ্যে দেখলে 11-এ তুমি ভালো মতো সমস্ত কিছু, স্কুল, কোচিং, নিজে বাড়িতে পড়া, সব কিছু দেখলে তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে, অত সময় লাগেনি। 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাসের মধ্যেই অভ্যাসটা তৈরি হয়ে গেছে, মানে স্পন্টেনিয়াস রিকভারি, স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন ঘটেছে। হলো। এরপরে দুটো হচ্ছে উদ্দীপকের সাধারণীকরণ এবং বৈষম্যকরণ। পরের নীতি কীরকম? স্টিমিউলাস জেনারেলাইজেশন অ্যান্ড স্টিমিউলাস ডিসক্রিমিনেশন। আমি চাইলে, মানে আমি বলতে প্যাভলভ এক্ষেত্রে আগে বলে নিই, তারপরে আমি এটা বলবো। প্যাভলভ চাইলেই ঘন্টার বদলে অন্য কিছুও করতে পারতেন, সে যে কোনো আওয়াজ করতে পারতেন, যে কোনো আলো দেখাতে পারতেন। জেনারেলাইজেশন, প্রত্যেকটাতেই কিন্তু অভ্যাস তৈরি হবে, অনুবর্তন তৈরি হবে, কিন্তু ডিসক্রিমিনেট করে নয়। কীরকম? আজকে ঘন্টা বাজালেন, কালকে বাঁশি বাজালেন, পরশু তবলা বাজালেন, তারপরে দিন আলো দেখালেন, হলুদ আলো দেখালেন, তারপরে দিন লাল আলো দেখালেন, কিছু হবে না, কোনো লাভ নেই, হবেই না অনুবর্তন। যেটা করতে হবে সেটা নিয়ম করে করতে হবে। জেনারেলাইজ করা যাবে, যদি বাঁশি বাজাও তাহলে রোজই বাঁশি বাজাও, যদি তবলা বাজাও তাহলে রোজই তবলা বাজিয়ে শোনাও, যাই করো না কেন সেটা একই জিনিস করে যেতে হবে। ডিসক্রিমিনেট করা যাবে না, বুঝতে পেরেছো? মানে রোজ চেঞ্জ করা যাবে না, আলাদা আলাদা যদি করতে পারো তাহলে সেটাই কন্টিনিউ, মানে 10 দিন ধরে একই জিনিস করো, এটা বোঝাতে চাইছেন। যে সাধারণীকরণ মানে সবই ইউজ করা যাবে, কিন্তু ডিসক্রিমিনেট করে নয়, রোজ আলাদা আলাদা না। হলো। ল্যাটেন্সি, লাস্ট সুপ্ত অবস্থা, মানে ইন্টেন্সিটিটা কিন্তু ঠিকঠাক হতে হবে, মানে একটা এইটুকু আওয়াজ করলে হবে না, বেশ কম করে আওয়াজ করতে হবে, বেশ জোরালো আওয়াজ থাকতে হবে, বা আলোটাও জোরালো আলো থাকতে হবে, যেটাই তুমি ইউজ করো, ঠিক আছে? এই জিনিসগুলো যেরকম ধরো তো নেল বাইটিং, আমরা অনেক সময় এরকম মাকে বলি যে নেল বাইটিং করছে, কমাতে চাইছেন, তাহলে যে কোনো একটা আপনি ওকে দেখলেই একটা জিনিস করুন, হয় মুখ দিয়ে আওয়াজ করে বলুন, যদি এটাই করেন এটাই করে যেতে হবে। আজকে আমি মুখ দিয়ে আওয়াজ করে বকলাম, এই করিস না বললাম, পরশুদিন ওকে গিয়ে মারলাম, কিছু লাভ নেই। প্রচুর বারণ করি ম্যাডাম, হ্যাঁ তো বারণ করেন তো, কিন্তু হচ্ছে না তো, আপনাকে ওই একটা জিনিসই করতে হবে। এটা এই কোনো একটা বদ অভ্যাস যদি কাটাতে হয় ওই একটা জিনিসই করতে হবে। যাই হোক, এবার আসছি আমরা শিক্ষামূলক তাৎপর্যে। এই যে প্যাভলভের থেকে আমরা যেটা শিখলাম, অনুবর্তনের ব্যাপারটা শিখতে পারলাম, দেখতে পাচ্ছ কত দরকারি জিনিস। ছোটবেলা থেকে আমাদের এই স্পেলিং চেক, বানান, শুদ্ধ বানান শেখানো, ভুল বানান সংশোধন করা, নামতা শেখানো, টেবলস, বিভিন্ন পড়া, মুখস্থ করা, লেখা, আমাদের বিভিন্ন আচার আচরণ, শুদ্ধ আচরণ শেখানো, সেটা আমাদের ব্যাড হ্যাবিটস, মুদ্রা দোষ বর্জন করা, গুড হ্যাবিটস তৈরি করা, এরকম পড়াশুনো, আচার আচরণ স্টুডেন্টদের একদম শিশু থেকে স্টুডেন্ট একটা বড় হওয়া অবধি অত্যন্ত প্রয়োজনীয়। সেই জন্য বলছি শিক্ষামূলক তাৎপর্য। স্টুডেন্ট লার্নিংয়ের ক্ষেত্রে প্যাভলোভিয়ান কন্ডিশনিং
অত্যন্ত তাৎপর্য। প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা দিয়ে দিয়ে আমাদের লিখতে হবে, যে সমস্ত দিক থেকে সু অভ্যাস গড়ে তোলা এবং বদ অভ্যাস পরিত্যাগ করার ক্ষেত্রে প্যাভলভের এই প্রাচীন অনুবর্তন অত্যন্ত কার্যকারী। ঠিক আছে।